সংস্কার কমিশনের সুপারিশ ইসির সাংবিধানিক দায়িত্বের পরিপন্থী বললেন সিইসি। সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা নিয়েও মতবিরোধ। তিনটা সুপারিশ অলরেডি কিন্তু আমরা বাস্তবায়ন করেছি। তো অনেকগুলো ছোটখাটো আরও সুপারিশ আছে ওনাদের। আমাকে যা কিছু করতে হবে ডিসেম্বরে ইলেকশন করতে গেলে আমাকে কিন্তু অক্টোবরের মধ্যে আই হ্যাভ টু বি ফুললি প্রিপেয়ার্ড। নরসিংদীতে শীতলক্ষ্যা তীরের 10 একর এলাকা দখলমুক্ত করতে বিআইডব্লিউটি এর অভিযান। উচ্ছেদ হচ্ছে 300-র বেশি স্থাপনা। চট্টগ্রাম বন্দরের সাবেক 24 এমপির শুল্কমুক্ত বিলাসবহুল গাড়িসহ 47টি গাড়ি নিলামে। সংরক্ষিত মূল্য প্রায় 300 কোটি টাকা। এবং মন্ত্রিত্বের পর টিউলিপকে এমপি পদ ছাড়তেও বিরোধীদের চাপ। দাবি জানানো হবে নির্বাচনী এলাকার জনগণের মুখোমুখি হওয়ার। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। সংস্কার কমিশনের সুপারিশ ইসির সাংবিধানিক দায়িত্ব পরিপন্থী বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে নির্বাচন কমিশন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আয়োজিত RFED টকে তিনি আরও বলেন, সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার তালিকা নিয়ে সংস্কার কমিশনের প্রস্তাব অযৌক্তিক। সংস্কারের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হলে সেটা কমিশনের জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে বলে জানিয়েছেন সিইসি। বলেন, আগামী বছরের জুনে বর্ষাকাল, তাই সে সময় নির্বাচন করা কঠিন। আমার যে ভোটার রেজিস্ট্রেশন অন্যের কাছে দিয়ে দেওয়া অথবা যে ডিলিমিটেশন অন্যের কাছে দেওয়া, এটা আমার নির্বাচন কমিশনের যে ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট সম্পূর্ণ বিরুদ্ধে, স্পিরিটের বিরুদ্ধে। একটা অত্যন্ত সুন্দর ইলেকশন আমরা করতে পারবো যদি আমরা স্বাধীনভাবে কাজ করতে পারি। কিন্তু পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির হেফাজতে দিয়ে দিলে এটি স্বাধীনতা করব হবে। আওয়ার অ্যাবসলিউট ইন্ডিপেন্ডেন্স গ্রান্টেড বাই দ্য কনস্টিটিউশন উইল বি টোটালি কম্প্রোমাইজড। এটা আমাদের পক্ষে গ্রহণযোগ্য না। অন্তত 2 মাস আগে তো আমাকে শিডিউল ঘোষণা করতে হবে। 1.5-2 মাস আগে শিডিউল ঘোষণা করতে হবে না? নমিনেশন পেপার ফাইল করো, স্ক্রুটিনি করো, উইথড্র করো, ওনারা আবার আপিল করবেন, আবার ক্যাম্পেইনের জন্য 21 দিন সময় দাও। এই করতে করতে তো 2 মাস, তার মানে আমি অক্টোবর পর্যন্ত পাচ্ছি সময় টু প্রিপেয়ার মাইসেলফ। আমাকে যা কিছু করতে হবে ডিসেম্বরে ইলেকশন করতে গেলে আমাকে কিন্তু অক্টোবরের মধ্যে আই হ্যাভ টু বি ফুললি প্রিপেয়ার্ড। আগামী জাতীয় নির্বাচন ব্যবস্থার ভাবমূর্তি পুনরুদ্ধারের, তাই ভোট সংশ্লিষ্ট সকল পক্ষকেই সেই সুযোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রংপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন তিনি। নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু ভোটের পূর্ব শর্ত হলো নির্ভুল ভোটার তালিকা, তাই এ বিষয়ে তথ্যদাতা ও গ্রহীতা সকলের সচেতন থাকা প্রয়োজন। তিনি বলেন, বিগত সময়ে রাজনৈতিক প্রভাবে পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসাররা ঠিকমতো কাজ করতে পারেননি। আগামী নির্বাচনে নিরপেক্ষ ব্যক্তিদের দায়িত্ব দেওয়া হবে। এ সময় আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি রাজনৈতিক ঐক্যমতের সিদ্ধান্ত বলেও জানান নির্বাচন কমিশনার। আমরা নিশ্চিত করব যে আমাদের যে পুল অফ অফিসার্স আছে তাদের মধ্য থেকে বেছে নিরপেক্ষ এবং যারা কাজ করার মতো সাহসী তাদেরকেই ইনশাল্লাহ আমরা এবার নির্বাচন করব। এবং তাদেরকে শুধু নির্বাচন করাই না, তাদেরকে সম্পূর্ণ ক্ষমতায়ন করা, যাতে করে তারা স্বচ্ছভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। আমরা আমাদের সার্বিক প্রস্তুতি সংসদীয় নির্বাচনকে সামনে রেখেই করছি। আর স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত যদি সরকার গ্রহণ করে, আগে বা পরে বা কিছু সংখ্যক, সেটা সময়েরই ব্যাপার। নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল বাজার থেকে সাদ্দাম মার্কেট পর্যন্ত শীতলক্ষ্যা নদীর তীর দখল মুক্ত করতে অভিযান পরিচালনা করছে বিআইডব্লিউটি। সেখানে আছেন সহকর্মী সানি মৃধা, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সানি, জানাবেন যে অভিযান শুরু হয়েছে কিনা এবং কতগুলো স্থাপনা উচ্ছেদ করা হবে আজকে?
সাকিব, আপনাকে বলে রাখি এই অভিযানটি কিন্তু সকাল 10টা থেকেই শুরু হয়েছে। এরই মধ্যে কিন্তু সাদ্দাম মার্কেট মানে উচ্ছেদ অভিযান পরিচালনা করতে করতে সাদ্দাম মার্কেট পর্যন্ত চলেও আসছে। এখানে মোট 10 একর জমির উপরে 300টি অবৈধ স্থাপনা যেটি বিআইডব্লিউটি আজকে উচ্ছেদ করবে। এই আজকের সকাল 10টা থেকে শুরু হয় অভিযানটি কিন্তু বিকেল 5টা নাগাদ পর্যন্ত চলতে থাকবে। আমাদেরকে যতটুকু বিআইডব্লিউটি জানিয়েছেন এই অভিযানের ধারাবাহিকতা আগামীকালকেও আসলে অব্যাহত থাকবে, অর্থাৎ আজকে যে পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালনাটি শেষ হবে 5টা নাগাদ, এরপরে কিন্তু আগামীকাল সেই জায়গা থেকে একই জায়গা থেকে আবারও সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা কার্যক্রমটি শুরু করবে। এখানে যারা স্থানীয় লোকজন তারাও কিন্তু এই যে যাদের এখানে দোকানপাট ছিল বা অবৈধ স্থাপনায় যারা ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছিলেন তারা কিন্তু আসলে তারা আমাদেরকে যেটা বলেছে তারা পর্যাপ্ত সময় পায়নি, অর্থাৎ তাদের যে আসবাবপত্র ছিল বা দোকানের যে মাল যে প্রোডাক্টগুলো ছিল তারা কিন্তু সেটি সরিয়ে নেওয়ার পর্যাপ্ত সময় পায়নি। অর্থাৎ তারা বলছে তাদেরকে আর কিছুদিন সময় দিলে হয়তো তারা এই মালগুলো আসলে নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারতো। তবে আমরা বিআইডব্লিউটিকে এর পক্ষ থেকে কর্তৃপক্ষ থেকে জানতে পেরেছি যে তারা আসলে গেল সপ্তাহে মাইকিং করে বিভিন্নভাবে তাদেরকে নোটিশ দিয়ে কিন্তু জানিয়ে দিয়েছে। আপনাকে বলে রাখি যে এই ঘোড়াশাল তীরে যে অবস্থিত শীতলক্ষ্যা নদীটি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। ঘোড়াশাল কিন্তু একটি বাণিজ্যিক এলাকা, এখানে কিন্তু বিভিন্ন রকম কলকারখানা বা শিল্প কারখানা এখানে রয়েছে। এর কারণে কিন্তু এই যে শীতলক্ষ্যা নদীতে কিন্তু বিভিন্ন ব্যবসায়িক বা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা হয়। আমরা এখানে এসে যতটুকু দেখলাম যে এখানে কিন্তু যে পরিমাণে অবৈধ স্থাপনা রয়েছে, যে পরিমাণে নদীটি দখল করা হয়েছে, এটা প্রায় কিন্তু নদীটির অর্ধেকই কিন্তু আসলে প্রায় মৃত্যুর পথে, অর্থাৎ অর্ধেকই কিন্তু পুরো আটকে রয়েছে। এটা কিন্তু এখানে একটি নদী বন্দরও রয়েছে, অর্থাৎ এই অবৈধ স্থাপনা উচ্ছেদের পর এখানে বন্দরের কারণে কিন্তু তারা কিন্তু একটি অফিসের কার্যক্রম শুরু করবে। মজার বিষয় হচ্ছে যে এই অবৈধ স্থাপনা উচ্ছেদের কিন্তু বাধা দিতে একজন সরকারি কর্মকর্তা আসেন, তিনি ভূমি অফিসের এখানকার একজন কর্মকর্তা। তিনি বলেন যে এখানে যে পরিমাণে নির্দেশনা দেয়া আছে, যে পরিমাণে পিলার যে পর্যন্ত দেওয়া আছে এর থেকে নাকি আরও কম পাবে, এটা নাকি ডিসির কার্যালয় থেকে তারা অনুমোদন নিয়ে আসছিল। এখানে কিন্তু আমরা দেখেছি যে তিনি যেখানে যারা উচ্ছেদ অভিযানের পরিচালনা করছে বা তার নেতৃত্ব দিচ্ছে তাদের সাথে এক প্রকার বাকবিতণ্ডায় জড়ায়, এক পর্যায়ে তিনি এখান থেকে সরে যান। আমরা কিন্তু এখানের যারা স্থানীয় লোকজন আছে তারা আমাদেরকে এরকমও জানিয়েছে যে তারা এখানে গতকাল যাতে করে এই উচ্ছেদ অভিযানটা পরিচালনা না হয় এই কারণে কিন্তু তাদের মধ্যে কিন্তু আর্থিক লেনদেনেরও কিন্তু একটা ঘটনা ঘটেছে বলে আমাদেরকে জানিয়েছে। তারা বলছে যে এই ধরনের কার্যক্রম বিআইডব্লিউটি কর্তৃপক্ষ বলেছে যে এই ধরনের কার্যক্রম কিন্তু আগামী তো আসলে অব্যাহত রাখবে, যেহেতু এই নদী জায়গাতে অবৈধ স্থাপনা গড়ার ফলে কিন্তু মৎস্য খাত থেকে শুরু করে বিভিন্ন পরিবেশ বলেন বা বিভিন্নভাবে কিন্তু নদী দূষণ হচ্ছে, মৎস্য খাত ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে। এই কারণেই কিন্তু পর্যায়ক্রমে এই যে উচ্ছেদ অভিযান এটি তারা অব্যাহত রাখবে বলে আমাদের জানিয়েছে। তো সাকিব, ঘোড়াশাল থেকে নদীর জায়গা অবৈধ স্থাপনা উচ্ছেদের সবশেষ ছিল এই আমার কাছে। সানিবৃদ্ধে যুক্ত ছিলেন নরসিংদী থেকে, জানাচ্ছিলেন শীতলক্ষ্যার পার উচ্ছেদের খবর। সাবেক 24 সংসদ সদস্যের শুল্কমুক্ত গাড়িসহ 47টি গাড়ি নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। জানাবেন যে নিলামে তোলা এসব গাড়ির সংরক্ষিত মূল্য আসলে কত এবং কবে নাগাদ এই প্রক্রিয়াটি শেষ হবে? সাকিব, নিলামে যে 47টি গাড়ি তোলা হয়েছে সবগুলোর মূল্য প্রায় 300 কোটি টাকা। এর মধ্যে দ্বাদশ সংসদের এমপিদের আমদানি করা 24টি গাড়ির মূল্য প্রায় 240 কোটি টাকা। যেহেতু এই গাড়িগুলো সব টয়োটা ল্যান্ড ক্রুজার মডেলের এবং এগুলো শুল্ক সহ এগুলোর দাম পড়ে এক একটি প্রায় 10 কোটি টাকার মতো, এবং চট্টগ্রাম কাস্টমস হাউজে এই গাড়িগুলোর সংরক্ষিত মূল্য নির্ধারণ করেছে এক একটি টয়োটা ল্যান্ড ক্রুজারের দাম 9,67,00,000 টাকা। এবং যে নিলাম আয়োজন করা হয়েছে অনলাইন নিলাম, সেখানে কিন্তু দেশের যে কোনো প্রান্ত থেকে যে কেউ নিলামে অংশ নিতে পারবেন। তবে প্রাতিষ্ঠানিক বা কোনো প্রতিষ্ঠান বা ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি নিলামে অংশ নেয় তাহলে তাদেরকে ভ্যাট নিবন্ধন নাম্বার, ট্রেড লাইসেন্স এবং টিআইএন দাখিল করতে হবে সাথে। তবে ব্যক্তি পর্যায়ে একজন ক্রেতা তাকে শুধু টিআইএন এবং এনআইডি দিয়েই তিনি এই নিলাম কার্যক্রমে অংশ নিতে পারবেন। তো আজকে দরপত্র জমা দেওয়া শুরু হচ্ছে অনলাইনে এবং 16 ফেব্রুয়ারি এই জমা শেষ দিন, এবং ওই দিনই আসলে দরপত্র খোলা হবে বা সেই দিনই সবগুলো দরপত্র দেখা হবে যে কী পরিমাণ দরপত্র জমা পড়েছে।
আপনারা এই যে সারিবদ্ধভাবে যে গাড়িগুলো আপনারা দেখছেন, এগুলোই আসলে সাবেক এমপিদের আমদানি করা গাড়ি, এবং এখন কিন্তু এগুলো বোঝার উপায় নেই যে এগুলো অনেক বিলাসবহুল এবং দামি গাড়ি। ধুলার আস্তরণ পড়েছে এবং গত জুলাই এই গাড়িগুলো আমদানি করা হয়। যেহেতু 6ই আগস্ট সংসদ ভেঙে দেওয়া হয় এবং সরকার পতনের পরই শুল্কমুক্ত সুবিধাটি বাতিল করা হয়, এবং সাবেক সংসদ সদস্যদের অনেকেই কিন্তু আত্মগোপনে আছেন এবং অনেকেই কারাগারে আছেন। তাই তারা কিন্তু আর এই গাড়িগুলো যেহেতু এখন তাদেরকে যদি খালাস নিতে হয় তাহলে তাদেরকে 8 গুণ বেশি শুল্ক কর দিয়েই নিতে হবে। তাই এই গাড়িগুলো কিন্তু এখানে পড়ে আছে এবং নিয়ম অনুযায়ী চট্টগ্রাম কাস্টমস হাউস যে কোনো পণ্য আমদানির 30 দিনের মধ্যে আমদানিকারককে খালাস নিতে হয়। যেহেতু 45 দিন পেরিয়ে গেছে, এর মধ্যে কিন্তু 2 দফা আমদানিকারক বা গাড়ি যারা আমদানি করেছেন সাবেক এমপি সহ অন্যান্য, তাদেরকে চিঠি দিয়েছে চট্টগ্রাম কাস্টমস হাউস এবং গাড়িগুলো খালাস নিতে বলেছে। তবে এর মধ্যে শুধু একজন স্বতন্ত্র সংসদ সদস্য ব্যবসায়ী একে আজাদ, তিনি শুল্ক কর দিয়ে তার গাড়িটি খালাস করে নিয়েছেন। বাকিরা কিন্তু আর গাড়ি খালাস করেননি এবং এর মধ্যে 2 দফা তাদেরকে চিঠি দেওয়া হয়েছে। তাই চট্টগ্রাম কাস্টমস হাউস আনুষ্ঠানিকভাবে নিলামে গিয়েছে, নিলামের আয়োজন করেছে এবং 16 ফেব্রুয়ারি আসলে আমরা জানতে পারবো যে কতজন দরদাতা, কতজন ক্রেতা এই নিলামে অংশ নিয়েছেন এবং গাড়ির দাম পড়েছে। তবে চট্টগ্রাম কাস্টমস হাউস বা এনবিআর এর যে নিয়ম, সেক্ষেত্রে সংরক্ষিত মূল্যর 60% দর দিতে হবে প্রথমবারের নিলামে, এবং 60% দর না উঠে সেই গাড়িগুলো বিক্রি করা যাবে না। পরবর্তীতে আবার দ্বিতীয়বার তারা নিলামে তুলে তখন দ্বিতীয় দফায় কত দর উঠে সেটার উপর আসলে নির্ভর করবে। তো সাকিব, এই ছিল আমার কাছে এখনকার মতো চট্টগ্রাম কাস্টমস হাউসের 47টি গাড়ি নিলামে তোলার যে খবর তার সবশেষ। সাবেক সংসদ সদস্যদের 47টি গাড়ি নিলামে উঠছে, সে খবর চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন হাজিরা শিউলি। দ্রব্যমূল্য জনগণের হাতের নাগালের বাইরে, তা স্বীকার করছে সরকার। তবে সব পণ্যের দাম সব সময় কমবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা। আর এনবিআর বলছে ব্যবসায়ীদের ছাড় নিয়ে প্রতিষ্ঠিত হওয়া মানসিকতা ত্যাগ করতে হবে। রোববার আগারগাঁও এনবিআর ভবনে কাস্টমস দিবসের আলোচনার অর্থ উপদেষ্টা বলেন, রাজস্ব আহরণে কর্মকর্তাদেরও আরও যত্নশীল হতে হবে, অবৈধ উপার্জনের মানসিকতা রাখা যাবে না। আলোচনায় এনবিআর চেয়ারম্যান বলেন, শহরের ব্যবসায়ী ও করদাতারা লেনদেনের তথ্য এড়াতে অটোমেশনের প্রতি কম আন্তরিক, প্রান্তিক করদাতাই এক্ষেত্রে বেশি আন্তরিক। আগামীতে 365 দিনে অনলাইনে আয়কর দেওয়া যাবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। আমাদের লোকাল ইন্ডাস্ট্রিকে আমরা ধীরে ধীরে গড়ে তুলতে চাই এবং লোকাল ইন্ডাস্ট্রিকে যদি সাপোর্ট করতে হয়, অটোমেটিক্যালি যারা আমাদের বাইরের কম্পিটিটর তাদেরকে নিরুৎসাহিত না করলে লোকাল ইন্ডাস্ট্রি গ্রো করবে না। সব জিনিসের দাম একত্রে কমবে পৃথিবীর কোনো দেশে আমরা দেখিনি, আবার সব জিনিসের দাম বেড়ে যাবে সেটা আমরা আশা করি না। তবে এটা ঠিক জনগণের, ডেফিনেটলি জনগণের কিছুটা কষ্ট হচ্ছে, তাদের পাওয়ার ক্ষমতার মধ্যে থাকছে না অনেক কিছু, সেটা আমরা করুন। তার মানে ইচ্ছাকৃতভাবে তো করছে না। আগে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রপ্তানি কমে গেলেও 2024-25 অর্থ বছরের প্রথমার্ধে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি বেড়েছে 12.5%। দুর্নীতি ও আমলাতন্ত্র জটিলতা কমে যাওয়ায় রপ্তানি অনেকটাই বেড়েছে বলে জানাচ্ছেন এবং অর্থনীতিবিদরা বলছেন, বিশ্ববাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আশায় বেড়েছে বাংলাদেশের রপ্তানি। বিস্তারিত জানাচ্ছেন সিউল আহমেদ। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রপ্তানিতে কিছুটা ধস নামে, তবে ধীরে ধীরে এই ধস থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশ। বাড়তে শুরু করেছে পণ্য রপ্তানি। এনবিআর এর তথ্য বলছে, গত অক্টোবর ও নভেম্বরে যথাক্রমে 413 ও 411 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, আর ডিসেম্বরে রপ্তানি বেড়ে 463 কোটি ডলারে দাঁড়ায়। 4 মাস টানা 400 কোটি মার্কিন ডলার মূল্যের বেশি পণ্য বিদেশে রপ্তানি হয়েছে। ফলে চলতি 2024-25 অর্থ বছরের প্রথমার্ধে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে 12.5%। বাংলাদেশ থেকে চলতি অর্থ বছরের প্রথম 6 মাস অর্থাৎ জুলাই ডিসেম্বরে 2462 কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। গত বছর 2023-24 অর্থ বছরের একই সময়ে 2188 কোটি ডলারের রপ্তানি হয়।
পণ্য রপ্তানিতে বরাবরের মতোই প্রথম স্থানে পোশাক শিল্প। 2024-25 অর্থ বছরের প্রথমার্ধে বাংলাদেশ থেকে $19 বিলিয়ন পোশাক রপ্তানি করা হয়। ব্যবসায়ীরা বলছেন, যুদ্ধ আর উচ্চ মূল্যস্ফীতি ধাক্কা কাটিয়ে আবারও পোশাক ব্যবসা ফিরেছে। পাশাপাশি চীন থেকেও ক্রয়াদেশ পেয়েছেন ব্যবসায়ীরা। তবে পোশাক শিল্পে বিভিন্ন নীতি নির্ধারণ তৈরি করার আগে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ব্যবসায়ীদের সাথে আলোচনার আহ্বান তাদের। 2023-এর বেতন কাঠামো বাস্তবায়ন করতে গিয়ে প্রত্যেকটা ফ্যাক্টরি অলরেডি হোঁচট খাচ্ছে, ক্যাশ ফ্লোতে তার চ্যালেঞ্জ আছে। 2024-এর যে জুলাই আগস্ট পট পরিবর্তনের সময় যে ফ্যাক্টরিগুলো বন্ধ ছিল সেখানে যে ড্যামেজ হয়েছে, সেখানে ক্যাশ ফ্লোর ব্লিডিং হয়েছে। সো আপনি একটা টাইম দিতে হবে এই রিকভারি পিরিয়ডে। রিকভারি না হতেই আপনি বাড়িয়ে দিলেন, আবার আপনি ওয়ার্ন করছেন আপনি গ্যাসের প্রাইস বাড়াবেন। আপনি আমার সাথে না কথা বলেই আপনি 15% ভ্যাট বাড়িয়ে দিলেন। তাতে করে কী হল? ইনফ্লেশন কি বাড়বে না কমবে? অ্যাকচুয়ালি উই শুড প্ল্যান, উই শুড ডিসকাস টু ডিসাইড। আমরা ডিসকাস না করে ডিসাইড করলাম, তাহলে ক্ষতিটা কার? ইকোসিস্টেমের। এছাড়াও রপ্তানির সাথে জড়িত বিভিন্ন আমলাতন্ত্র ও দুর্নীতি কিছুটা কমে যাওয়াতে রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা। বলেন, আমলাতন্ত্র জটিলতা আরও কমে গেলে এই প্রবৃদ্ধি আরও বৃদ্ধি পাবে। শ্যাডো একটা গ্রে এরিয়া সবসময়ই থাকে, যেই জায়গাটাতে এখন দুর্নীতি কমার কারণে, প্লাস আপনার এখন আমার কাছে মনে হচ্ছে ব্যুরোক্রেসিটা আগের থেকে একটু ইজি, বাট এখনও মানে স্ট্যান্ডার্ড হয়নি, বাট আগের থেকে একটু মানে ভালো একটা শেপে এসেছে, যার কারণে কিন্তু রপ্তানিটা আমাদের স্মুথলি করতে পারছি। ব্যাংকগুলিও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করতেছে, বাট আরও অনেক বেশি ইমপ্রুভমেন্ট দরকার। ওয়ান স্টপ সার্ভিস আপনার জানেন যে কিছুদিন আগে ডিক্লেয়ার করেছে 60টা সংস্থা এখন এক জায়গা থেকে দিবে, আমাদের 14 থেকে 15টা সংস্থা এক জায়গা থেকে দেওয়ার দরকার। এদিকে বিশ্ববাজারের আর্থিক অবস্থা আগের চেয়ে ভালো হওয়াতে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি বেড়েছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে সরকারের পক্ষ থেকে রপ্তানিতে জড়িত সকল ক্ষেত্রে নজরদারি আরও বাড়ানোর আহ্বান তাদের। যে সরকার যদি সার্বিকভাবে এটা তত্ত্বাবধান করতে পারে, যে টাকা যদি আমি কিনি সত্যিকার অর্থেই যা দেওয়া দরকার এবং আমি যা বিক্রি করি তা সেই পরিমাণটা সত্যিকার অর্থেই ঢুকা, প্লাস হচ্ছে বহির্বিশ্বের আর্থিক অবস্থার সাথে সঙ্গতি রাখা এবং নতুন বাজারের দিকে যদি সঠিকভাবে মনোযোগ দেওয়া হয়, তাহলে আমাদের সেই প্রবৃদ্ধি এবং আমার কম্পিটিং যারা কান্ট্রি দেশসমূহ রয়েছে তাদের সাথে যদি আমার এখনও শ্রমের মজুরির তুলনামূলক চিত্র তুলে ধরেন, তাহলে আমাদের সেই প্রবৃদ্ধি কিন্তু 18 থেকে 20% পর্যন্ত পৌঁছতে পারে বলে আমি আশা করি। বাণিজ্য বাড়াতে এখন থেকেই নতুন বাজার খোঁজারও তাগিদ দেন সংশ্লিষ্টরা। 2024 সালে জুলাই আগস্টের প্রভাবে রপ্তানিতে ধস নামে, তবে এরপর টানা 3 মাস $400 কোটি বেশি পণ্যের মূল্য রপ্তানির ফলে 2024-25 অর্থ বছরের প্রথমাংশে প্রবৃদ্ধি হয়েছে প্রায় 12.5%। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা বলছেন, আমলাতন্ত্র ও নীতি নির্ধারকরা যদি এই ধারা অব্যাহত রাখতে পারে, তাহলে ভবিষ্যতে প্রবৃদ্ধি আরও বেশি বৃদ্ধি পাবে। সিউল আহমেদ, এখন, ঢাকা। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে 5 আগস্ট আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় 2 পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। পুলিশ সদস্য মুকুল চোকদার ও এসআই মালেকের এই ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। এর মধ্যে কনস্টেবল মুকুল চোকদারকে 26 ডিসেম্বর আদালতে হাজির করা হয়। এর আগে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আশুলিয়ায় 6 জনের মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। স্বৈরাচারের বিরুদ্ধে তারুণ্যের মিছিলে নেমেছিল ছাত্র জনতা সহ নানা শ্রেণী পেশার মানুষ। অভ্যুত্থানের 6 মাস পেরিয়ে গেলেও অনিশ্চিত সংখ্যায় দিন কাটছে অনেক আহতের। বারবার যোগাযোগ করেও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা মিলছে না বলে অভিযোগ আহত পরিবারের। দাবি, তাদের ত্যাগের মূল্যায়ন করা হোক অগ্রাধিকার ভিত্তিতে। ফাউন্ডেশন বলছে, ব্যবস্থাপনায় জনবলের অভাব সত্ত্বেও আহতদের সহায়তার ব্যবস্থা করা হচ্ছে। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, সাধ্যমতো গুরুত্ব বিবেচনা করে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সাজিদ আরাফাতের প্রতিবেদন। গণ অভ্যুত্থানে দ্রোহযাত্রার রক্তাক্ত অধ্যায়ের সাক্ষী এই পা। 24 জুলাইয়ের বয়ানে মিশে আছে এমন অসংখ্য দগদগে স্মৃতি। স্বৈরাচারের বিরুদ্ধে তারুণ্যের প্রতিজ্ঞা আর প্রলয়ের গল্পে ছিল হাজারো নাম। তাদেরই একজন স্কুল পড়ুয়া আল আমিন।
উত্তাল জুলাইয়ে এই দুই পায়ে ভর করে প্রতিবাদ আর মিছিলে সামিল হয়েছিলেন, কিন্তু কে জানতো রক্তাক্ত সেই জুলাই কেড়ে নেবে তার একটি পা। আন্দোলনের ৬ মাস পেরিয়েও অনিশ্চিত শঙ্কায় কাটছে আলামিনের প্রতিটি মুহূর্ত। অগ্রাধিকার বিবেচনায় পাননি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সহায়তা। হটলাইন নাম্বারে ফোন করেও মেলেনি সমাধান। আমি জুলাই ফাউন্ডেশনে আপনার 11 মাস 3 তারিখে ফর্ম জমা দিছি, মানে এখনো কোনো টাকা মানে কোনো আপডেট পাইনি। আপনি কাকে কল দিয়েছেন? 16,000-এ ফোন দিলে তো ওরা ধরে না। না ঠিক আছে, বাট আপনি কল দিয়েছেন, আপনার সাপোজ হচ্ছে পায়ের ব্যথা, এখন আপনি মাথার ব্যথা লোকে কল দিলে হবে বলেন? সারা জীবন ছেলে যতদিন বাইসে আছে, আমরা যতদিন বাইসে আছি, এতদিন তো আমার ছেলেরা আমাদের চালাইতে হবে। আমরা কি করব এখন? আমাদের তো কোনো কুল নাই। রামপুরায় পুলিশের গুলিতে আহত হন গাড়ি চালক সুমন হাওলাদার। 5 মাসেরও বেশি সময় পেরিয়ে গেলেও ফিরতে পারেননি নিজ পেশায়। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে সব ধরনের কাগজপত্র ভেরিফাইড হলেও এখনও পাননি সহায়তা। চিকিৎসা খরচ মেটাতে গিয়ে সংসার চালাতে হিমশিম অবস্থা তার। আন্দোলন করছি, দেশ স্বাধীন করছি আমরা। বর্তমান যুগে স্বৈরাচার খেদাইছি আমরা। আমাদের কোনো কেউ ডাক দেন, আমরা নিজের আবেগ থেকে যাইয়া রাস্তায় হাত হইছি। সরকার বসাইছি তো আমরা, তারা ভালো কাজ করবে, আমাদের দিক খেয়াল রাখবে। আমাদের দিক খেয়াল রাখলো কই? হেরা তো হেগোতা নিয়েই ব্যস্ত। আলামিন ও সুমনের মতো হাজারো মানুষের ত্যাগের বিনিময়ে ভেঙেছে কর্তৃত্ববাদের শৃঙ্খল। এক দফার মন্ত্রে তারুণ্যের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়েছিল সারা বাংলায়। জুলাইয়ের দ্রোহের আগুনে কেউ হারিয়েছেন হাত, কেউ পা, কারো চোখের আলো নিভে গেছে চিরদিনের জন্য। কিন্তু নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর এই আহতরা কতটা গুরুত্ব পেলেন রাষ্ট্রের কাছে? কাগজপত্র জমা দিয়েছি আজকে 2-2.5 মাস হইতে আছে। ওই যে এখনো এরা কোনো খবর আত্মা কোনো কিছু বা কি আছে, কি পাইছি না কি, এরা কোনো কিছু কোনো খবর লয়। যে অনেকে ফর্ম আগে জমা দিছে, তারা এখনো পায় নাই। তারা আবার কিছু কিছু লোক আছে যে এখন মানে কিছুদিন হলো জমা দিছে, তারা পেয়ে গেছে। তো এটাই ভাই জুলাই ফাউন্ডেশন, তো আমরা এমনটা আশা করি নাই। এখনও দুঃসহ যন্ত্রণাকে সঙ্গী করে দিন কাটছে হাসপাতালের বিছানায়। এমনকি রাজপথে নেমেও কারো কারো ভাগ্যে মেলেনি সহায়তা। নিষ্ফলে চাহনিতে হয়তো একটাই প্রশ্ন, তবে কি এই ত্যাগের মূল্যায়ন হবে না? সংসার চালাইতে পারতেছে না, 7 মাসে ঘর ভাড়া দিতে পারতেছে না, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্টে আছে, অনেক সমস্যায় আছে। ওরা আমাদেরকে আশ্বাস দিতেছে পাবেন, কি কবে পাবে সেই কোনো আমাদের নিশ্চয়তা নেই। সর্বমোট বলছে 3 লাখ টাকা করে দিবে, 1 লাখ টাকা করে ইদারিং দিবে, আর পরিবর্তে আবার সবাইকে দিলে ওই সঙ্গে বলছে আমাকে দিবে, কিন্তু আমি এখন পর্যন্ত হাতে পাইনি। জনবল লাগলে বাড়ান, অফিস লাগলে বাড়ান, অ্যাটলিস্ট আপনারা আপনাদের যে টিএনটি নাম্বার, যে হেল্পলাইন নাম্বার, ওই সার্ভিসটা আমাদেরকে দেন। ফাউন্ডেশনের কর্তারা বলছেন, কয়েক ধাপে যাচাই বাছাইয়ের দীর্ঘসূত্রতা ও দক্ষ জনবলের অভাবেই সময় মতো দেয়া যাচ্ছে না প্রয়োজনীয় সেবা। আধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে দ্রুত সময়ের মধ্যে শহীদ পরিবারের মাঝে অর্থ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি তাদের। এরকম হয়তো মানে প্রতিদিন 4-5 জন হতে পারে যে হয়তো আমাদেরকে রিচ করতে পারে নাই। তার মানে এই না যে আমরা ফোন রিসিভ করি না। আমাদের প্রতিদিন 250 থেকে 300 কল আমরা রিসিভ করি। ক্যাটাগরি অনুযায়ী যারা বেশি আহত আমরা তাদেরকে আগে প্রাধান্য দিই। আমাদের এখানে একটা কুইক রেসপন্স টিম আছে। আপনার যে পরিমাণ কাজ আমরা করছি সেই তুলনায় লোকবল কম, কিন্তু আমরা চেষ্টা করতেছি। আমাদের এখন মোটামুটি আমাদের ফাউন্ডেশন নিজস্ব লোক আছে 34 জন এবং বিভিন্ন আমরা ভলান্টিয়ারের সাহায্য নিচ্ছি। সবশেষ সরকারি গেজেট অনুযায়ী জুলাই গণ অভ্যুত্থানে শহীদের সংখ্যা 834 জন। তবে আহতের পূর্ণাঙ্গ তালিকা এখনও প্রকাশ করতে পারেনি সরকার। ফাউন্ডেশনের তথ্যমতে আহতের সংখ্যা 12,500-এরও বেশি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, সাধ্যমতো গুরুত্ব বিবেচনা করে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। হয়তো আরও ভালো করার সুযোগ ছিল, সেটুকু হয়তো করা যায় নাই। প্রথমে 1 নম্বর হচ্ছে যে আমাদের এই ধরনের ঘটনার জন্য আমরা প্রস্তুত থাকে না। পৃথিবীতে আসলে এই ধরনের ঘটনা তো খুব বেশি ঘটেই নাই। সো এটার যে অন্য অভিজ্ঞতাও আমাদের ছিল না, এমনকি পৃথিবীর অন্য অংশ এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এর ফলে আমাদের কিছু হয়তো প্রথম দিকে আমাদের বুঝতে অসুবিধা হয়েছে, সেগুলো থাকতে পারে। কিন্তু আমাদের যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা দেশের টোটাল স্বাস্থ্য ব্যবস্থা বা চিকিৎসকদের মধ্য থেকে আসলে এই ব্যাপারটা সর্বোচ্চ সাধ্যমতো চেষ্টা করা হয়েছে। পুলিশি নির্যাতনের ক্ষত আর বেদনাতুর জীবনের অবসান চান জুলাই অভ্যুত্থানের আহতরা। ব্যয়বহুল চিকিৎসার ব্যয় মিটিয়ে জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর যে অপেক্ষা, তা কি আদৌ ফুরাবে অমিত সম্ভাবনাময় এই তরুণদের? সাজিদ আরাফাত, এখন, ঢাকা। চট্টগ্রামের রাউজানে হাতে হাতে অস্ত্র, ফিল্মি কায়দায় চলছে আধিপত্যের
মহড়া, সংঘর্ষ, খুন খারাপি। গত 5 মাসে 33টি সংঘর্ষের ঘটনা একটি উপজেলায়। খুন হয়েছেন অন্তত 3 জন। সম্প্রতি প্রকাশ্যে দিনে দুপুরে গুলি করে খুন করা হয় ব্যবসায়ীকে। একের পর এক ঘটনা আর অস্ত্রের ঝনঝনানিতে আতঙ্কিত এই জনপদের মানুষ। 5 আগস্টের আগে এই উপজেলায় একক আধিপত্য ছিল সাবেক এমপি ফজলে করিমের। সেই স্থান দখলে নিতেই সংঘর্ষে জড়াচ্ছে একাধিক গ্রুপ। চট্টগ্রাম থেকে শোয়েব রহমানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন শাহরিয়ার রিফাত। হাতে অত্যাধুনিক মরণাস্ত্র, গ্রামের পথ ধরে মুখোশ পরে হেঁটে যাচ্ছেন একদল যুবক। দেখে সিনেমার দৃশ্য মনে হলেও বাস্তবে এটি রাউজানের নোয়াপাড়া এলাকার একটি সিসিটিভি ফুটেজের দৃশ্য। শুক্রবার জুমার নামাজে যাওয়ার সময় দিনে দুপুরে ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে হত্যার উদ্দেশ্যে যাচ্ছে সন্ত্রাসীরা। আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় অস্ত্র হাতে এক যুবক বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন। এক পর্যায়ে কোমরের পিস্তল বের করে গুলি করতে উদ্ধত হন। চলে ধস্তাধস্তি। এ চিত্র চট্টগ্রামের নোয়াপাড়া এলাকার। আরেক ফুটেজে দেখা যায় হেলমেট পরা এক ব্যক্তি দোনালা একটি বন্দুক হাতে দাঁড়িয়ে। তাকে কার্তুজ ভরে দিতে সাহায্য করছেন আরেক সহযোগী। তাদের ঘিরে লাঠিসোঁটা হাতে আরও কয়েকজন। এই দৃশ্যটিও রাউজানের নোয়াপাড়ার। সব মিলিয়ে রাউজান এখন এক আতঙ্কের জনপদ। 5 আগস্টের আগে এই জনপদে আওয়ামী লীগের সাবেক এমপি ফজলে করিমের একক আইন জারি ছিল। পট পরিবর্তনের পর থেকে পাল্টে যায় চিত্র। ফজলে করিমের জায়গা কে দখল নেবে তা নিয়ে চলে প্রতিনিয়ত হামলা, সংঘর্ষ, গোলাগুলি। খুন হয়েছেন অন্তত 3 জন। গ্রামের এই স্থানটিতে পাশে রয়েছে 2 থেকে 3টি বাড়ি। এছাড়া বাকি যে ঘরবাড়িগুলো রয়েছে সেগুলো এখান থেকে বেশ খানিকটা দূরে। এছাড়াও সামনের যে মোড় সেটি এই স্থানটিকে দৃষ্টির আড়াল করেছে। ফলে ঘাতকরা এই স্থানটিকে হত্যাকাণ্ডের জন্য বেছে নেয়। ঠিক এখানেই গুলি করে হত্যা করা হয় ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে, যার রক্তের দাগ এখনও এখানে লেগে রয়েছে। দিনের আলোতে এমন হত্যাকাণ্ডের পর ভয় জমেছে এলাকাবাসীর মনে। সন্ধ্যার পর তো বটেই, দিনের আলোতেও নিরিবিলি পরিবেশে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন অনেক গ্রামবাসী। ব্যবসায়ী হত্যাকাণ্ডের পর এলাকাবাসীর মনে সার্বিক পরিস্থিতি নিয়ে ক্ষোভের জন্ম দিয়েছে। এমন পরিস্থিতিতে জানমালের নিরাপত্তা নিয়ে চরম উদ্বিগ্ন উত্তর চট্টগ্রামের এ জনপদের মানুষ। 2 গ্রুপের মধ্যে সবসময় গোলাগুলি, মারামারি, এসব মধ্যে আমরা এলাকাবাসীরা সবসময় আতঙ্কের মধ্যে থাকি। গুলিগুলা আবাস শুনে যায়, খারে হনে মানে খোঁজ নেই বা জানা ডর পরিবর্তনের দিকে আমরা আশা করেছিলাম, কিন্তু তা এখনো তো সেই রকম কিছু দেখা যাচ্ছে না। এভাবে হলে তো সাধারণ মানুষ চলাফেরা করতে পারবে না। ঠিক আছে, আমরা এখন কি করে নিজের জীবন তো নিয়ে দায় হবে। এখন বিগত 16 বছর রাউজানের বিএনপির নেতাকর্মীরা ছিলেন ঘরছাড়া। অভিযোগ রয়েছে পট পরিবর্তনের পর চাঁদাবাজি, বালুমহাল দখল ও আধিপত্য বিস্তারকে ঘিরে সংঘর্ষে জড়ায় বিএনপির একাধিক গ্রুপ। 5 আগস্টের পর জানুয়ারি পর্যন্ত অন্তত 33টি সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এর মধ্যে প্রায় 25টি নোয়াপাড়ার। যারা ভিন্ন নামধারে রাউজানে এখানে যারা আধিপত্য বিস্তার করে উড়ে এসে জুড়ে বসতে চাচ্ছে, তাদের কোনো অস্তিত্ব, তাদের কোনো ভূমিকা রাউজানের মাটিতে অতীতেও ছিল না, এখনো নাই, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে না। এইখানে রাউজানে শতকরা 90 জন জননেতা জনাব গিয়াসউদ্দিন কাদেরের অনুসারী। বাকি 10 জন যেগুলো গোলাম আকবরের অনুসারী আছে, এর মধ্যে সবাই সন্ত্রাসী। দেখেন, আমাদের মধ্যে কোনো অস্ত্রবাদী নেই, চাঁদাবাজ নাই, আমরা কোনো চাঁদাবাজের পক্ষে কিনা। 5 আগস্ট অভ্যুত্থানের দিন জ্বালিয়ে দেওয়া হয় রাউজানের নোয়াপাড়া পুলিশ ক্যাম্প। এরপর থেকেই এই ক্যাম্পের কার্যক্রম বন্ধ। এছাড়াও রাউজান থানাতেও হামলা চালিয়ে লুট করা হয় অস্ত্র। সেগুলোও সব উদ্ধার করা সম্ভব হয়নি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আমরা যারা আছি, আমরা কাজ করে যাচ্ছি, অচিরে ইনশাল্লাহ উন্নতি হবে আর কি। ওখানে পুলিশ ক্যাম্প স্থাপন করলে, প্লাস ওখানে যেহেতু থানা থেকে দূরে, সেক্ষেত্রে ভালো হবে। এবং ওখানে আমাদের খুব দ্রুতই পুলিশ ক্যাম্প চালু করার পরিকল্পনা রয়েছে। এসব হামলা, সংঘর্ষ, গোলাগুলির ঘটনায় অন্তত 15টি মামলা হয়েছে। আটক হয়েছেন বেশ কয়েকজন। মূলত চাঁদাবাজি ও আর্থিক যোগসূত্র আছে এমন ক্ষেত্রগুলোতেই ঘটছে এসব সংঘর্ষের ঘটনা। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম। জেল ভেঙে বের হয়ে যাওয়া 700 আসামিকে এখনও গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা
জাহাঙ্গীর আলম। রোববার সকালে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে তিনি আরও বলেন, আসামিদের যে কোনো সমস্যা দ্রুত সমাধানে হটলাইন সেবা চালু করা হয়েছে। এই কাজে 5 আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের চাকুরির ব্যবস্থা করা হবে। সাম্প্রতিক ইস্যু নিয়ে তিনি বলেন, যেসব শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্ত হয়ে আবারও অপরাধের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। প্রায় 700-এর মতো এখনো বাইরে রয়ে গেছে, আর যারা ছিল তাদের সবাইকে আবার বন্দি করে কারাগারে রাখা হয়েছে। তদন্তে যেন কোনো রকমের ঘাটতি বা গাফলতি না থাকে, এই জন্য সর্বোত্তক ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের আবার ধরে তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আনা হবে। যেই ধরা পড়বে তারই আইনের আওতায় নিয়ে আনা হবে। আপনি যেটা বললেন আমি বলবো, আপনার সাথে আমি অস্বীকার করব না, ছিনতাই চাঁদাবাজি হচ্ছে এবং যারা করতেছে তারা ধরাও পড়তেছে, আবার ছাড়া পাওয়ার পরে আবার তারাও আবার এর ভিতরে করতেছে। মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ মারা গেছেন। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। 1971 সালে শফিউল্লাহ ছিলেন জয়দেবপুর 2য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 2য় প্রধান। তার নেতৃত্বে ওই রেজিমেন্টের বাঙালি সৈন্যরা বিদ্রোহ করে মুক্তিযুদ্ধে 3 নম্বর সেক্টরের কমান্ডার ছিলেন তিনি। স্বাধীনতার পর 1975 সালের 24 আগস্ট পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন তিনি। 1976 সাল থেকে 1991 পর্যন্ত বিভিন্ন দেশে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। 1996 সালে নারায়ণগঞ্জ 1 থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টির দুর্নীতি বিরোধী ট্রেজারি মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশে দুর্নীতির অভিযোগ ওঠার পর বিরোধীদের চাপের মুখে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন। এবার শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ রেহানার মেয়ে টিউলিপকে ব্রিটেনের MP পদ ছাড়ার জন্য চাপ দিতে শুরু করেছে বিরোধীরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেলের প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে প্রায় 4 বিলিয়ন পাউন্ড অর্থ পাচারের অভিযোগে চলতি মাসে দুর্নীতি বিরোধী ট্রেজারি মন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে হয় টিউলিপকে। টিউলিপ সিদ্দিক এই অভিযোগ অস্বীকার করে নিজের নৈতিকতার বিষয়ে তদন্ত করার জন্য আহ্বান জানান। প্রাথমিক তদন্ত শেষে লরি ম্যাগনাস জানান, টিউলিপ সিদ্দিক জনগণকে ভুল তথ্য দিয়েছিলেন। এরই মধ্যে বিরোধী দল কনজারভেটিভ পার্টি টিউলিপের আসন হ্যামস্টেড অ্যান্ড হাইগেট থেকে তার পদত্যাগের দাবি জানিয়ে প্রচারণা শুরু করেছে। আগামীকাল সোমবার এক পিটিশনের মাধ্যমে তাকে তার নির্বাচনী এলাকার জনগণের মুখোমুখি হওয়ার দাবি জানানো হবে। পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালুর ইচ্ছা প্রকাশ করেছেন পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশ হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন। শনিবার পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এই বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন। সে সময় ইসলামাবাদের সঙ্গে ঢাকার বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন হাই কমিশনার। বলেন, ঐতিহাসিকভাবেই দুই দেশের গভীর সম্পর্ক রয়েছে, এবার তা আরও জোরালো হবে। পেশোয়ারের শিল্প ও স্বাস্থ্য খাতে ব্যাপক বিনিয়োগের সুযোগ রয়েছে বলেও জানান তিনি। সামরিক ক্ষেত্রে দুই দেশ এক হয়ে কাজ করার কথা জানান বাংলাদেশ প্রতিনিধি। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সংস্কার কমিশনের সুপারিশ ইসির সাংবিধানিক দায়িত্বের পরিপন্থী বললেন সিইসি। সীমানা নির্ধারণ ও ভোটার তালিকা নিয়েও মতবিরোধ। 3টা সুপারিশ অলরেডি কিন্তু আমরা বাস্তবায়ন করেছি, তো অনেকগুলো ছোটোখাটো আরও সুপারিশ আছে ওনাদের। আমাকে যা কিছু করতে হবে ডিসেম্বরে ইলেকশন করতে গেলে আমাকে কিন্তু অক্টোবরের মধ্যে আই হ্যাভ টু বি ফুললি প্রিপেয়ার্ড। নরসিংদীতে শীতলক্ষা তীরের 10 একর এলাকা দখলমুক্ত করতে বিআইডব্লিউটির অভিযান। উচ্ছেদ হচ্ছে 300-র বেশি স্থাপনা। চট্টগ্রাম বন্দরে সাবেক 24 এমপির শুল্কমুক্ত বিলাসবহুল গাড়িসহ 47টি গাড়ি নিলামে। সংরক্ষিত মূল্য প্রায় 300 কোটি টাকা। এবং মন্ত্রিত্বের পর টিউলিপকে এমপি পদ ছাড়তেও বিরোধীদের চাপ, দাবি জানানো হবে নির্বাচনী এলাকার জনগণের মুখোমুখি হওয়ার। এই ছিল এখন ঢাকার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।